আসসালামু আলাইকুম। আমি আল-নাহিয়ান। আমি আজ আলোচনা করব ক্লাউড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। একবিংশ শতাব্দীর অন্যতম যুগান্তকারী প্রযুক্তি। আমরা জানি আমাদের প্রতিদিনের জীবনে ক্লাউড প্রযুক্তি কতটা প্রভাব ফেলছে। চলুন শুরু করি। ক্লাউড ইঞ্জিনিয়ারিং কি এবং এর প্রকারভেদ। প্রথমেই আসুন জানি ক্লাউড কি। ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি প্রযুক্তি যেখানে আমরা কম্পিউটারের রিসোর্স যেমন সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার, ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি। ধরুন আপনি গুগল ড্রাইভ ব্যবহার করছেন, কিন্তু ফাইলগুলো আপনার কম্পিউটারে নেই। সবকিছু অনলাইনে সংরক্ষিত। ক্লাউডের চারটি প্রধান ধরন রয়েছে। প্রথমত, পাবলিক ক্লাউড। এটি যেমন গুগল ক্লাউড বা এডাব্লিউএস এর মতো সার্ভিস, যেখানে যে কেউ রেজিস্ট্রেশন করলেই ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, প্রাইভেট ক্লাউড। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত হয়, নিরাপত্তা ও কন্ট্রোল বেশি থাকে। তৃতীয়ত, হাইব্রিড ক্লাউড। পাবলিক ও প্রাইভেট মডেলের সংমিশ্রণ, যেমন একটি ব্যাংক গ্রাহকের তথ্য প্রাইভেট ক্লাউডে রাখে আর অন্য ডেটা পাবলিকে। চতুর্থত, কমিউনিটি ক্লাউড। এটি একাধিক প্রতিষ্ঠান মিলে ব্যবহার করে, যেমন ইউনিভার্সিটি বা গবেষণা সংস্থাতে এটি ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা জানব ক্লাউড প্রযুক্তির সুবিধা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। প্রথমত, এর সুবিধাগুলো হচ্ছে: খরচ কম, কারণ এখানে হার্ডওয়্যার কেনার কোনো দরকার হয় না, আপনি শুধু ব্যবহার অনুযায়ী পেমেন্ট করেন। দ্বিতীয়ত, স্কেলেবিলিটি। ব্যবসার পরিধি বাড়লে আপনি আরও রিসোর্স নিতে পারেন কয়েক ক্লিকে। তৃতীয়ত, অ্যাক্সেসিবিলিটি। ক্লাউড যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, শুধু ইন্টারনেট থাকলেই এটা সম্ভব। এছাড়া ব্যাকআপ ও রিলায়েবিলিটি দিক থেকেও এটি অনেক এগিয়ে। তবে এত কিছু সুবিধার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। সীমাবদ্ধতাগুলো হলো: নিরাপত্তা ঝুঁকি সবসময় থাকে, কারণ ডেটা অন্য কারো সার্ভারে থাকে। ইন্টারনেট নির্ভরতা, এটি যেন নেট না থাকলে কাজই বন্ধ। আর কাস্টমাইজেশনের সীমাবদ্ধতা রয়েছে পাবলিক ক্লাউডে। এরপর ভবিষ্যতের কথা বললে, এআই ও মেশিন লার্নিং, সার্ভারলেস এজ কম্পিউটিং এবং এসব ক্লাউডের সাথে মিলেমিশে প্রযুক্তিকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। আমরা দেখেছি কোম্পানিগুলো এখন তাদের 90% অ্যাপ্লিকেশন ক্লাউড মাইগ্রেট করছে। এরপর আমরা দেখব ক্লাউড সার্ভিস ও ডেপ্লয়েড মডেল। প্রথমত, আইএএএস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এটি আপনি ভাড়া নিচ্ছেন একটি ভার্চুয়াল ডেটা সেন্টার, যেমন আপনি ভার্চুয়াল মেশিন চালাতে পারেন, স্টোরেজ নিতে পারেন। এডাব্লিউএস, ইসি2, গুগল কম্পিউট ইঞ্জিন, এগুলো আইএএএস। দ্বিতীয়ত, পিএএএস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এখানে আপনি অ্যাপ বানানোর জন্য সবকিছু পেয়ে যাচ্ছেন: ডাটাবেস, কোডিং প্ল্যাটফর্ম, ডিপ্লয়মেন্ট টুলস। গুগল অ্যাপ ইঞ্জিন তার একটি উদাহরণ। তৃতীয়ত, এস এএএস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটি আমাদের পরিচিত, যেমন জিমেল, গুগল ডক্স। সবকিছু ব্রাউজারে চলছে, কোনো ইনস্টলেশনের দরকার নেই। আরও একাধিক সার্ভিস হচ্ছে এফএএএস, ফাংশন অ্যাজ এ সার্ভিস। এখানে আপনি শুধু একটি ফাংশন বা কোড রান করেন, বাকি সব ক্লাউড নিজে নিজে হ্যান্ডেল করে। ডিপ্লয়মেন্ট মডেল বলতে আমরা পাবলিক, প্রাইভেট, হাইব্রিড এবং কমিউনিটি ক্লাউডকে বুঝি, যা আমরা আগেই ব্যাখ্যা করে এসেছি। এখন আমরা জানব ক্লাউড সার্ভিসের ব্যবহার সম্পর্কে বা এর সেবাসমূহ সম্পর্কে। ক্লাউড প্রযুক্তির ব্যবহার আমরা প্রতিদিন করছি, কিন্তু অনেক সময় সেটা টের পাই না। ডেটা সংরক্ষণ ও ব্যাকআপ। গুগল ড্রাইভ, ড্রপবক্স। ড্রপবক্সে আমরা ফাইল রাখি, হার্ড ডিস্ক নষ্ট হলেও টেনশন নেই। অ্যাপ হোস্টিং, আমাদের মোবাইল অ্যাপ বা ওয়েব অ্যাপের সার্ভার
ক্লাউডে চলে, যেমন নেটফ্লিক্স, উবার, ভিডিও স্ট্রিমিং, ইউটিউব, নেটফ্লিক্স এর কন্টেন্ট সিডিএন দিয়ে আমরা যাতে দেরি না হয়। এআই ও বিগ ডেটা অ্যানালাইসিস, বড় বড় ডেটা সেট বিশ্লেষণ, মেশিন লার্নিং, ট্রেনিং সবকিছু আজকাল ক্লাউডের হয়। ব্যবসায়িক সফটওয়্যার, সিআরএম, এইচআরএম, ইআরপি সব এসএএস আকারে পাওয়া যায়। কোম্পানিগুলো শুধু ইউজ করে, মেনটেন করতে হয় না। এরপর আমরা জানবো নেটওয়ার্ক কনফিগারেশন। একটি ক্লাউডে কিভাবে নেটওয়ার্ক কনফিগারেশন হয় এটি আমরা বুঝতে চাইলে আমরা এখন ক্লাউড প্ল্যাটফর্মে নেটওয়ার্ক কনফিগারেশন সম্পর্কে জানার চেষ্টা করব। ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটি শক্তিশালী ও সুরক্ষিত নেটওয়ার্ক গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সার্ভিস, ডেটা ও ইউজার সবকিছু এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে। এখন আমরা দেখব কিভাবে ক্লাউডে সুইচিং, ইন্টারনেট কানেকশন এবং রাউটিং কনফিগার করা হয়। ক্লাউড প্ল্যাটফর্মে সুইচিং কনফিগারেশন। ক্লাউড প্ল্যাটফর্মে সুইচিং কনফিগারেশন বলতে আমরা বোঝাই ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে ডেটা কিভাবে স্থানান্তরিত হবে, কোন ভিপিসি বা সাবনেট কিভাবে অন্যটিকে সংযুক্ত করবে। প্রথাগত নেটওয়ার্ক যেমন ফিজিক্যাল সুইচ ব্যবহৃত হয়। ক্লাউডে আমরা ভার্চুয়াল সুইচ বা সফটওয়্যার ডিক্লাইন নেটওয়ার্ক এসডিএন ব্যবহার করি। উদাহরণস্বরূপ এডব্লিউএস এ আমরা ভিপিসি তৈরি করি, যার মাধ্যমে সাবনেট থাকে এবং এক সাবনেট থেকে অন্য সাবনেটে ডেটা পাঠানোর জন্য রাউটিং টেবিল ও নেটওয়ার্ক এসিএল কনফিগার করি। সুইচিং কনফিগারেশনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি কোন ডিভাইস বা সার্ভিস কোনটি অ্যাক্সেস করতে পারবে, কবে পারবে এবং কিভাবে পারবে। এটি নিরাপত্তা, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পারফরম্যান্স উন্নয়নে অত্যন্ত প্রয়োজনীয়। এরপর আমরা ক্লাউড প্ল্যাটফর্মে ইন্টারনেট ও ডেটা কানেকশন। একটি ক্লাউড নেটওয়ার্ককে যখন ইন্টারনেটের সাথে যুক্ত করা হয় তখন আমাদের কিছু নির্দিষ্ট কনফিগারেশন করতে হয়। এর মধ্যে অন্যতম হলো ইন্টারনেট গেটওয়ে, নেট গেটওয়ে এবং পাবলিক অথবা প্রাইভেট আইপি ম্যানেজমেন্ট। ধরা যাক আপনি এডব্লিউএস এ একটি ভিপিসি তৈরি করছেন। এখন আপনার প্রয়োজন ইন্টারনেট থেকে ইনস্ট্যান্ট অ্যাক্সেস বা ইনস্ট্যান্ট থেকে বাইরে যোগাযোগ। এক্ষেত্রে আপনি পাবলিক সাবনেট ইন্টারনেট গেটওয়ে যুক্ত করবেন, তার সাথে রাউটিং টেবিল কনফিগার করবেন যাতে ট্রাফিক 0.0.0 অথবা 0 গেটওয়ের মাধ্যমে যায়। অন্যদিকে যদি আপনার ইনস্ট্যান্ট প্রাইভেট সাবনেট থাকে এবং শুধু বাইরে ইন্টারনেট অ্যাক্সেস লাগে, তাহলে নেট গেটওয়ে কনফিগার করতে হবে। এটি নিরাপত্তা বজায় রেখে ইন্টারনেট অ্যাক্সেসের সুযোগ দেয়। এসব কনফিগারেশনের মাধ্যমে ক্লাউডে থাকা ভার্চুয়াল মেশিনগুলোকে আমরা ইন্টারনেটে সংযুক্ত করতে পারি, একই সাথে ডাটা এক্সচেঞ্জ কনফিগার করে থাকি। এরপর আমরা জানবো ক্লাউড প্ল্যাটফর্মের রাউটিং কনফিগারেশন। রাউটিং হলো নেটওয়ার্কিং এর প্ল্যান। ক্লাউড রাউটিং কনফিগারেশন বোঝায় কোন ট্রাফিক কোন পথে যাবে তা নির্ধারণ করা। একটি ভিপিসি বা ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে একটি বা একাধিক রাউটিং টেবিল থাকে। প্রতিটি রাউটিং টেবিল থেকে রাউটিং ইন্টারস যেমন 10.0.0.16 লোকাল ভিপিসি এর ভিতর ট্রাফিক। রাউটিং কনফিগারেশনের মাধ্যমে আপনি নির্ধারণ করেন যে আপনার ক্লাউড ইনস্ট্যান্সগুলো একে অপরটি কিভাবে খুঁজে পাবে এবং কিভাবে অন্য নেটওয়ার্কের সাথে যোগাযোগ করবে। বিশেষ করে আপনি যখন হাইব্রিড ক্লাউড ব্যবহার করেন তখন অন প্রিমিস ও ক্লাউডের মধ্যে রাউটিং সেটআপ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। রাউটিং টেবিল, স্ট্যাটিক রুট, ভিপিএন চ্যানেল এবং ডিরেক্ট কানেক্ট এসব মিলে তৈরি হয় ক্লাউডের নিরাপদ ও সঠিক রাউটিং সিস্টেম।
স্টোরেজ সিস্টেম। আমরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা ছাড়া কোনো ডাটা সেন্টার, ক্লাউড কিংবা সার্ভার চলতে পারে না। সেটি হলো স্টোরেজ সিস্টেম। ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর অন্যতম বড় দিক হলো ডেটাকে সঠিকভাবে সংরক্ষণ বা সুরক্ষা অথবা ব্যাকআপ করা। আজ আমরা শিখব স্টোরেজের প্রকারভেদ, তাদের ব্যবহার এবং ব্যাকআপ সংক্রান্ত বিষয়গুলো। স্টোরেজ সিস্টেমের প্রকারভেদ ও স্যান স্টোরেজ। প্রথমে আসি স্টোরেজ সিস্টেমের প্রকারভেদে। মূলত ক্লাউড বা ডেটা সেন্টারে আমরা তিন ধরনের স্টোরেজ দেখতে পাই। প্রথমটি হচ্ছে ব্লক স্টোরেজ, দ্বিতীয়টি হচ্ছে ফাইল স্টোরেজ এবং তৃতীয়টি হচ্ছে অবজেক্ট স্টোরেজ। ব্লক স্টোরেজ কি? একটি হার্ড ডিস্কের মতো কাজ করে। ভার্চুয়াল মেশিনে অপারেটিং সিস্টেম ইনস্টল বা ডেটাবেস ব্যবহারে ব্যবহৃত হয়। ফাইল স্টোরেজ, ফাইল স্টোরেজ ও ফোল্ডারের মতো ভাবে কাজ করে। যেমন আমরা একটি শেয়ারড ড্রাইভ ব্যবহার করি। অবজেক্ট স্টোরেজ, এতে ডেটা অবজেক্ট আকারে থাকে, যেমন S3, বড় সাইজের মিডিয়া বা ব্যাকআপ সংরক্ষণে উপযোগী। এরপরে আসে SAN স্টোরেজ, যা পূর্ণরূপ হলো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এটি একটি উচ্চ গতির ডেডিকেটেড নেটওয়ার্ক যা একাধিক সার্ভারকে একসাথে স্টোরেজ ডিভাইসের সাথে সংযুক্ত করে। SAN খুব বেশি ব্যবহার হয় ব্যাংক, হাসপাতাল বা ডেটা সেন্টারে, যেখানে বিশাল ভলিউমের ডাটা দ্রুত অ্যাক্সেস প্রয়োজন। SAN এর মাধ্যমে সার্ভারগুলো একটি ব্লক লেভেলের স্টোরেজে ব্যবহার করে, যেমন এটা তাদের নিজের লোকাল ডিস্ক। এরপর আমরা জানবো SAN স্টোরেজ। NAS বা নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ হলো আরেক ধরনের স্টোরেজ সিস্টেম যা একটি ফাইল সার্ভারের মতো কাজ করে। এটি আইপি নেটওয়ার্কের মাধ্যমে একাধিক ইউজার বা ডিভাইসকে একই সাথে সংযুক্ত স্টোরেজে ব্যবহার করতে দেয়। NAS সাধারণত ব্যবহৃত হয় অফিস বা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট, যেখানে একাধিক ইউজার একই ডেটাতে কাজ করে, যেমন গুগল ড্রাইভ বা ড্রপবক্স এর মতো ফাইল শেয়ারিং সিস্টেম। NAS ফাইলগুলো ফাইল লেভেল প্রোটোকল যেমন NFS লিনাক্স বা SMB উইন্ডোজ এর মাধ্যমে অ্যাক্সেস করা হয়। NAS তুলনামূলকভাবে সহজ, কনফিগার যোগ্য এবং সাশ্রয়ী, তবে NAS এর মতো পারফরম্যান্স স্কেলেবিলিটি নেই। এখন আমরা জানবো ব্যাকআপ সিস্টেম সম্পর্কে। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্যাকআপ সিস্টেম। ক্লাউড বা ডেটা স্টোরেজ সেন্টারে ব্যাকআপ ছাড়া কিছুই নিরাপদ নয়। ব্যাকআপ মূলত তিন ধরনের হতে পারে: ফুল ব্যাকআপ, ইনক্রিমেন্টাল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ। ফুল ব্যাকআপ, পুরো ডেটা একসাথে কপি করে রাখা হয়। ইনক্রিমেন্টাল ব্যাকআপ, যা বাংলায় শুধু নতুন বা পরিবর্তিত ডেটা সংরক্ষণ করা হয়। ডিফারেন্সিয়াল ব্যাকআপ, শেষ ফুল ব্যাকআপের পর যত পরিবর্তন হয়েছে তা ব্যাকআপ হয়, ব্যাকআপ রাখা যায়। অন-প্রিমিসিং স্টোরেজে যেমন NAS বা টেপ, অথবা ক্লাউড ব্যাকআপ সার্ভিসে যেমন AWS, গুগল ব্যাকআপ ইত্যাদি। একটি ভালো ব্যাকআপ সিস্টেম থাকতে হয়। রেগুলার ব্যাকআপ শিডিউল, ডেটা এনক্রিপ্ট বা অটোমেশন, বিপর্যয় মোকাবেলায় দ্রুত রিস্টোর ব্যবস্থা, DR। ব্যাকআপ শুধু ডেটা সংরক্ষণ করে না, এটি একটি প্রতিষ্ঠানের রেপুটেশন বা নিরবিচার কার্যক্রম চালু রাখতেও সাহায্য করে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম, এই অধ্যায়ে আমরা স্টোরেজ সিস্টেম কেমন হতে পারে, NAS ও SAN কিভাবে কাজ করে, টেপ লাইব্রেরি কিভাবে ব্যাকআপ দেয় এবং সার্ভারের সাথে স্টোরেজ কিভাবে যুক্ত হয়। একজন ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর জন্য এগুলো জানা খুব জরুরি, কারণ স্টোরেজের উপরই নির্ভর করে প্রতিষ্ঠানটি ডেটা নিরাপত্তা সঠিক সংরক্ষিত হয়। এরপর আমরা জানবো ভার্চুয়ালাইজেশন সম্পর্কে। ভার্চুয়ালাইজেশন ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আমাদের জানতে হলে ভার্চুয়ালাইজেশন মূলত একটি হার্ডওয়্যার প্ল্যাটফর্মে একাধিক ভার্চুয়াল সিস্টেম তৈরি করার পদ্ধতি। এর মাধ্যমে একটি ফিজিক্যাল সার্ভারকে ভাগ করে বিভিন্ন অপারেটিং সিস্টেম বা সার্ভার একসাথে চালানো যায়। ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম। ভার্চুয়ালাইজেশনের জন্য প্রথমে দরকার একটি ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম। এটি এমন একটি সফটওয়্যার যা আমাদেরকে একাধিক ভার্চুয়াল সার্ভার তৈরি করতে সাহায্য করে। সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মগুলো হলো VMware ESXi এন্টারপ্রাইজ লেভেলের ভার্চুয়ালাইজেশন, মাইক্রোসফট হাইপার-ভি উইন্ডোজ সার্ভার ভিত্তিক। এসব প্ল্যাটফর্মে আমাদেরকে বিভিন্ন অপারেটিং সিস্টেম একই হার্ডওয়্যারের ইনস্টল করার সুযোগ করে দেয়, যেখানে প্রতিটি সিস্টেম আলাদা আলাদা পরিবেশে কাজ করে, যেন তারা নিজেদের ফিজিক্যাল সার্ভার মনে করে। ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রিসোর্স যেমন সিপিইউ, র্যাম, স্টোরেজ, নেটওয়ার্ক সেগুলো ভাগ করে ব্যবহার করতে পারি। এতে খরচ কম এবং মেইনটেনেন্স সহজ হয় এবং স্কেল করা সহজ হয়। ভার্চুয়াল সার্ভার ইনস্টলেশন ও সার্ভার নেটওয়ার্কিং এ কনফিগারেশন পার্ট 1। এখন আমরা শিখব কিভাবে ভার্চুয়াল সার্ভার তৈরি করতে হয়। ধরি আমরা একটি VMware ESXi সার্ভারে কাজ করছি। প্রথমে আমরা একটি ভার্চুয়াল মেশিন VM তৈরি করব। এই VM এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কনফিগারেশন রয়েছে, যেমন কত র্যাম ও সিপিইউ ব্যবহার করবে, কতটুকু ডিস্ক স্পেস লাগবে, কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করা হবে। উদাহরণ, উইন্ডোজ সার্ভার। VM তৈরি করার পর আমরা ISO ফাইল যুক্ত করি এবং এরপর ISO দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, ঠিক যেমনভাবে আমরা একটি কম্পিউটারে উইন্ডোজ বা লিনাক্স ইনস্টল করি। এরপর আসে নেটওয়ার্ক কনফিগারেশন, যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় VM ইন্টারনেট ব্যবহার করবে কিনা ও অন্য সার্ভারের সাথে কিভাবে যোগাযোগ করবে। একজন ভার্চুয়াল সুইচ বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কনফিগারেশন করা লাগে। এক্সাম্পল, NAT, VM ইন্টারনেট অ্যাক্সেস পাবে কিন্তু বাইরের কেউ তা অ্যাক্সেস করতে পারবে না। ব্রিজ, VM সরাসরি লোকাল নেটওয়ার্কে থাকবে যেন এটি একটি বাস্তব কম্পিউটার। এভাবে আমরা একটি পূর্ণাঙ্গ ভার্চুয়াল সার্ভার তৈরি করে ফেলি। ভার্চুয়াল সার্ভার ইনস্টলেশন ও সার্ভার নেটওয়ার্কিং কনফিগারেশন পার্ট 2। এই অংশে আমরা আরো গভীরভাবে নেটওয়ার্ক কনফিগারেশন এবং অ্যাডভান্স সেটিংস নিয়ে আলোচনা করব। একবার ভার্চুয়াল সার্ভার তৈরি হলে আমরা তাতে স্ট্যাটিক আইপি বা DHCP ডাইনামিক আইপি কনফিগার করতে পারি। লিনাক্স সার্ভারে সাধারণত ETC নেটওয়ার্ক অথবা নেট প্ল্যান দিয়ে এটি করা হয়। উইন্ডোজ সার্ভারে GUI বা PowerShell ব্যবহার করে আইপি সেট করা যায়। এরপর আমরা কনফিগার করি DNS, ডোমেইন নেম সিস্টেম, যাতে সার্ভার সহজেই ডোমেইন রিজলভ করতে পারে। গেটওয়ে, যাতে সার্ভার ইন্টারনেট বা অন্য নেটওয়ার্কে পৌঁছাতে পারে। ফেয়ারওয়েল রুলস, কোন পোর্ট খোলা থাকবে এবং কোন পোর্ট বন্ধ থাকবে। এছাড়াও ভার্চুয়াল সার্ভারের বিভিন্ন সার্ভিস ইনস্টল করা, যেমন অ্যাপাচি, ডকার ইত্যাদি। এভাবে একটি ভার্চুয়াল সার্ভারকে আমরা একটি পূর্ণাঙ্গ প্রোডাকশন বা টেস্টিং সার্ভারে রূপান্তর করতে পারি, যেখানে নিরাপদভাবে ওয়েব অ্যাপ চালানো, নেটওয়ার্ক টেস্ট বা নতুন সফটওয়্যার প্রয়োগ করে দেখা যায়। ক্লাউড সিকিউরিটি। এখন আমরা জানবো ক্লাউড সিকিউরিটি সম্পর্কে। ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো নিরাপত্তা বা সিকিউরিটি। কারণ ক্লাউডে থাকা সকল তথ্য, অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারীর ডাটা অনলাইনে থাকে, ফলে তা সবাই আক্রমণের ঝুঁকিতে থাকে।
তাই আজকের আলোচনায় আমরা জানব কিভাবে ফায়ারওয়াল বা ডিএমজেড এর মতো টেকনোলজির মাধ্যমে ক্লাউডের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ডেটা ফায়ারওয়াল কনফিগারেশন। প্রথমে আসি ডেটা ফায়ারওয়াল বা ইন্টারনাল ফায়ারওয়াল কনফিগারেশন প্রসঙ্গে। এটি মূলত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের অভ্যন্তরে ব্যবহৃত হয়, যেখানে একটি ভিএম, ডাটাবেস বা সার্ভার অন্যটির সাথে কিভাবে কমিউনিকেট করবে তা নিয়ন্ত্রণ করে। ডেটা ফায়ারওয়ালের মূলত কাজ হলো অপ্রয়োজনীয় ট্রাফিক ব্লক করা, নির্দিষ্ট পোর্ট বা প্রোটোকল চালু রাখা, যেমন শুধুমাত্র পোর্ট 3306 খুলে রাখলে এমওয়াই এসকিউএল কাজ করবে। অভ্যন্তরীণ ভেঙে পড়া প্রতিরোধ করা। উদাহরণস্বরূপ, একটি ওয়েব সার্ভারে শুধুমাত্র 80 ও 443 পোর্টে চলবে, কিন্তু এর ডেটাবেস সার্ভার এক্সটার্নাল রিকোয়েস্ট পাবে না। এটাই নিশ্চিত করে ডেটা ফায়ারওয়াল। এটি কনফিগার করা হয় সাধারণত ক্লাউড পারফরম্যান্স সিকিউরিটি গ্রুপ নেটওয়ার্ক এসিএলএস অথবা ভিএম এর ভিতরেই সফটওয়্যার ফায়ারওয়াল, যেমন ইউএফডব্লিউ ফায়ারওয়াল ব্যবহার করে। ইন্টারনেট ফায়ারওয়াল কনফিগারেশন। এরপর আসি ইন্টারনেট ফায়ারওয়াল কনফিগারেশন। এটি হলো ক্লাউডের বাইরের দুনিয়া। ইন্টারনেট থেকে কোনো ট্রাফিকের ভিতরে ঢুকবে আর কোনটি ব্লক করবে সেই কন্ট্রোল সিস্টেম। উদাহরণস্বরূপ, আমরা চাই যে শুধুমাত্র অফিসের আইপি থেকে এসএসএইচ অ্যাক্সেস দেওয়া হবে, কিন্তু বাকি সব জায়গায় থেকে ব্লক থাকবে। আবার আমাদের ওয়েব সার্ভার শুধুমাত্র এইচটিটিপি ও এইচটিটিপিএস পোর্টে ট্রাফিক নেবে। এই কাজগুলো করতে হয় সাধারণত ক্লাউড প্রোভাইডার এর ফায়ারওয়াল টুল, যেমন এডব্লিউএস সিকিউরিটি গ্রুপ অথবা থার্ড পার্টি ফায়ারওয়াল সিস্টেম, যেমন আলো বা শপস। ফায়ারওয়াল রুল সেট করার সময় নিচের জিনিসগুলো মাথায় রাখতে হয়: সোর্স আইপি ও ডেস্টিনেশন আইপি, পোর্ট নাম্বার, টিসিপি অথবা ইউডিপি, অ্যাকশন, অ্যালাউ না ব্লক। এসব রুল কনফিগার করার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে শুধু অনুমোদিত ট্রাফিক ক্লাউড পরিবেশে ঢুকতে পারছে। ডিএমজেড জোন কনফিগারেশন। সর্বশেষ, ক্লাউড সিকিউরিটি আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো ডিএমজেড জোন। ডিএমজেড মূলত একটি আলাদা নেটওয়ার্ক সেগমেন্ট, যেখানে এমন সার্ভারগুলো রাখা হয় যেগুলো ইন্টারনেট ও ইন্টারনাল নেটওয়ার্ক এই দুই দিক থেকেই ব্যবহারযোগ্য, যেমন ওয়েব সার্ভার, মেইল সার্ভার, ডিএনএস সার্ভার ইত্যাদি। ডিএমজেড এর কনফিগারেশন মূলত তিনটি লেয়ার ব্যবহার করে হয়ে থাকে: এক্সটার্নাল ফায়ারওয়াল, ইন্টারনাল ফায়ারওয়াল, ডিএমজেড নেটওয়ার্ক লেয়ার। এক্সটার্নাল ফায়ারওয়াল ইন্টারনেট থেকে ডিএমজেড তে ঢুকতে পারবে তা নিয়ন্ত্রণ করে। ইন্টারনাল ফায়ারওয়াল ডিএমজেড থেকে অভ্যন্তরীণ ল্যান এ প্রবেশকে করবে তা নিয়ন্ত্রণ করে। ডিএমজেড নেটওয়ার্ক লেয়ার, যেখানে সার্ভার রাখা হয়, তারা পাবলিক ফেসিং কিন্তু একেবারে ক্লাউডের ভিতরে অংশে প্রবেশ করতে পারে না। এই ডিএমজেড ব্যবস্থা অনেকটা সেফ জোন এর মতো কাজ করে। যদি কোনো সার্ভারের আক্রমণও হয়, সেটি যাতে পুরো ক্লাউডকে ক্ষতি না করতে পারে, সেটি হলো এর মূল উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ উপস্থাপনটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আজ আমার ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়গুলো সংক্ষেপে জানলাম। আশা করছি এই জ্ঞান ভবিষ্যতে আরো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।